আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এক্সপ্লেন করব কান্তারা মুভি। বহু আগে এক রাজা বন দেবতাকে অসংখ্য জমি সমর্পণ করেছিল। প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশের কেউ আর এই জমি ফেরত চাইবে না। কিন্তু পরবর্তীতে যখন রাজার উত্তরাধিকারীরা সেই জমি দখল করার চেষ্টা করে, তখনই নেমে আসে দেবতার রোষানল। সে সময় দেবতার হাত থেকে গ্রামকে রক্ষা করতে এগিয়ে এসেছিল গ্রামের বেপরোয়া ছেলে শিবা, যার বাবা অনেক আগেই দৈবিক নৃত্য করতে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। শিবাও দৈবিক নৃত্য করতে করতে অদৃশ্য হয়ে যায়। শিবার এই অদৃশ্য হওয়ার পেছনে আছে এক রহস্যময় ইতিহাস। কি এমন শক্তি আছে ওই জঙ্গলে যা পাওয়ার জন্য রাজা পর্যন্ত মরিয়া হয়ে ওঠে? চলেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। রহস্যময় এই জঙ্গলের মধ্যে বসবাস করে আদিবাসী লোকজন। এই আদিবাসীরা এই জঙ্গলকে বলতে গেলে নিজেদের সব কিছু মনে করে, কারণ তারা ভাবে ওই জঙ্গলের প্রত্যেকটি বস্তুই তাদের দেবতা। এর জন্য ভক্তির সাথে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। কিন্তু কথাই আছে না, মানুষের লোভ কখনো থেমে থাকে না, চাহিদা দিন দিন বেড়েই চলে। জঙ্গলে এমন সব উদ্ভিদ ও শস্য মশলাদি রয়েছে যার মূল্য বাজারে অনেক, কিন্তু তা সম্পর্কে জানা থাকে না আদিবাসীদের। যখন জানতে পারে তখন আরও বেশি করে উৎপাদন করা শুরু করে, যার উপর নজর পড়ে একজন রাজার। আর এই রাজা ওই সকল দ্রব্যাদি দখল করার জন্য উঠে পড়ে লাগে। এটাই ছিল রাজার সবচেয়ে বড় ভুল, যার ফলে সৃষ্টি হয় মানুষ ও প্রকৃতির যুদ্ধ। গল্পটি শুরু হয় ৩০০ সালের দিকে। তখন কাদম্ব বংশের মানুষ এই অঞ্চলটিকে শাসন করত। অন্যদিকে শিবের পূর্বপুরুষরা বাস করত ওই জঙ্গল, যার নাম ছিল কান্তারা। কান্তারা জঙ্গলে ছিল অদ্ভুত দৈব শক্তি। তখনই তাদের মধ্যে দেবী নামের মেয়েটি চোখে পড়ে একটি পাথর, যার ক্ষমতা ছিল অসাধারণ, কারণ সেটি ছিল কান্তারা জঙ্গলের দেবতা, যে বহু বছর ধরে এই জঙ্গলকে রক্ষা করে আসছে। এরপর আমাদের সামনে আসে কাদম্ব বংশের রাজা, বাংলা রাজ্যের রাজা। সে ছিল ভীষণ নিষ্ঠুর প্রকৃতির মানুষ। সাধারণ জনগণের উপর চালাতো অমানবিক নির্যাতন, এবং সে সেই জিনিস পছন্দ করত, সে তা ছিনিয়ে নিত। হঠাৎ রাজার কানে আসে কান্তারা জঙ্গলের কথা। বিভিন্নভাবে সে জানতে পারে ওই কান্তারা জঙ্গলে রয়েছে দৈব শক্তি, কিন্তু সে জানত না যে ওই জঙ্গলে এমন সব শস্য রয়েছে যার মূল্য অনেক, যা দ্বারা বাণিজ্য করে অনেক ধন সম্পত্তির মালিক হওয়া সম্ভব। হঠাৎ একদিন রাজার চোখে পড়ে ভৈরব নামের একজন জেলে মাছ ধরছিল নদীতে। ভৈরবও ছিল কান্তারার মানুষ। রাজার সৈন্যদল তাকে হত্যা করতে টেনে নিয়ে যাচ্ছিল। তখনই রাজার চোখে পড়ে ভৈরবের থলে থেকে অনেক দামি মশলাদি পড়তে দেখা যায়। রাজা তৎক্ষণাৎ সৈন্যদের থামতে বলে এবং ভৈরবকে জিজ্ঞাসাবাদ করে এগুলো সে কোথায় পেয়েছে, কারণ এগুলো আর অন্য কোথাও পাওয়া যায় না। তখন জানতে পারে রাজা লোভে পড়ে তৎক্ষণাৎ কান্তারায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, সব কিছু দখল করার জন্য। অহংকারী রাজা বেরিয়ে পড়ে ছোট ছেলে রাজশেখরকে নিয়ে কান্তারার উদ্দেশ্যে। রাজা ধারণা করেছিল সহজেই জঙ্গলে প্রবেশ করে সব কিছু দখল করে নেবে, কিন্তু যতই গভীরে যাচ্ছিল জঙ্গলের, ততই দৈব শক্তি উপস্থিতি টের পায় এবং রাজার সকল সৈন্য মারা যায় এবং রাজাকেও নিহত করে ফেলে। বেঁচে যাওয়া রাজশেখরই একমাত্র যে ভাসতে ভাসতে কার্পা সম্প্রদায়ের হাতে পড়ে। ওই কার্পা সম্প্রদায়েরা ছিল অনেক কালো জাতির অধিকারী। তারা ওই কান্তারা দেবতাকে বশে আনার চেষ্টা করছিল। তারা জঙ্গলের গভীরে গোপন আস্তানায় থাকে। কার্পা সম্প্রদায়ের লোকেরা রাজশেখরকে সুস্থভাবে বাংলা সম্প্রদায়ে ফিরিয়ে দেয়। ফলে রাজশেখরের মনে কার্পা সম্প্রদায়ের জন্য ছিল অনেক শ্রদ্ধা। রাজশেখর বড় হয়, রাজ্য শাসন করে, বিয়ে করে এবং তার দুটো বাচ্চা হয়। ছেলেটি সুস্থ থাকলেও মেয়েটি ছিল অসুস্থ, পঙ্গু। এজন্য রাজা কার্পা সম্প্রদায়ের সাহায্যে তার ওই অসুস্থ মেয়েটিকে সুস্থ করে তোলে। তার ছেলের নাম রাখে কুলশেখর ও মেয়ের নাম রাখে কনকবতী। এভাবে ভালোই কাটছিল রাজার দিনকাল। ছেলে ও মেয়েকে ভালোভাবে প্রশিক্ষণ করছিল রাজা। অন্য দৃশ্যে দেখা যায় জঙ্গলে এক গুহায় অজানা একটি শিশু পড়ে আছে, আর একটি দৈব বাঘ বাচ্চার চারপাশে ঘুরছিল। কান্তারা সম্প্রদায় এক মহিলা ওই শিশুটিকে নিয়ে নিজের সন্তানের মতো বড় করতে থাকে। পূর্ব অভিজ্ঞতার কথা চিন্তা করে
ছেলেকে বেঁচে থাকা অবস্থায় সিংহাসনে বসায়, কিন্তু কুলশেখর তখনও রাজ্য শাসনের জন্য উপযুক্ত ছিল না। সে নেশা করে পড়ে থাকত, রাজ্যের কোনো খেয়ালই রাখত না। রাজশেখর কুলশেখরকে আগে থেকেই কান্তারার দৈব শক্তি সম্পর্কে অবগত করেছিল, কিন্তু তারপরও কুলশেখরের বন্ধুরা কুলশেখরের রাজা হওয়ার খুশিতে তার কাছে কোনো উপহার চায় এবং তার জন্য কুলশেখর সিদ্ধান্ত নেয় তার বন্ধুদের সাথে কান্তারায় শিকারে যাবে, যা রাজা একদমই পছন্দ করছিল না। নেশাগ্রস্ত অবস্থায় তারা প্রস্তুতি নেয় জঙ্গলে যাওয়ার জন্য, রাজাকে না জানিয়েই। নেশাগ্রস্ত অবস্থায় কুলশেখর জঙ্গলে প্রবেশ করে তার সৈন্যদল নিয়ে, ফলে যা হওয়ার তাই হলো। দৈব শক্তি প্রকট হয়ে কুলশেখরের সৈন্যদের মেরে ফেলে এবং তখন সুযোগ বুঝে কুলশেখর ও তার বন্ধুরা পালিয়ে যায়। ঠিক তখনই বেরামেকে প্রথমবারের মতো দেখানো হয়। দেখা যায় কুলশেখরের একজন সেনা ধরা পড়েছে বেরামের হাতে। তখন কান্তারার লোকজন কান্তারার সীমানায় পাহারা বসানোর জন্য উদ্বুদ্ধ হয় এবং পাহারা বসাতে বলে। বেরামে এর বিপক্ষে ছিল, যদিও সে মুখ দিয়ে কিছুই বলে না, কিন্তু তার চতুর মনে ছিল অন্য কিছু। বেরামে জানায়, যদি তারা কান্তারায় প্রবেশ করে পালিয়ে যেতে পারে, তাহলে আমরা কেন বাংলা রাজ্যে প্রবেশ করে একবার দেখে আসতে পারবো না সেখানে আসলে আছে কি। তখন কান্তারার অন্যান্য বাসিন্দারা তার সাথে একমত হয় এবং কুলশেখরের সৈন্যের সাথে কথা বলে যে যদি আমাদের নিরাপদে রাজ্যে প্রবেশ করাতে পারো তাহলে আমরা তোমাকে জীবন ভিক্ষা দিব। তখন রাজি হয়ে তাদের সকলকে নিয়ে বাংলা রাজ্যে প্রবেশ করে কুলশেখরের সৈন্য চীন। ভৈরব যদিও তার সঙ্গীদের সাথে ফটক পার হয়ে বাংলা রাজ্যের বড় বড় অট্টালিকা ও সব দেখে মনোমুগ্ধ ও অবাক হয়ে যায়। ঠিক ওই সময় দেখা যায় কনকবতীকে মৌমাছি তাড়া করছে। ভৈরব তাকে তখন মৌমাছিদের থেকে রক্ষা করে। ভৈরবকে কনকবতী জিজ্ঞেস করে সে সৈন্য কিনা। ভৈরব তার উত্তরে দেয়, প্রাণ বাঁচানো কি শুধু সৈন্যের কাজ। পরের দৃশ্যে দেখা যায় ভৈরব তার সঙ্গীদের নিয়ে রাজ্যের বাজারে প্রবেশ করে আর দেখতে পায় তাদের জঙ্গলে দ্রব্য সামগ্রীর বাজার মূল্য অনেক, যা কান্তারা জঙ্গলে অভাব নেই। আর তখন ভৈরব বুঝতে পারে এগুলো অনেক দামি। এরই মাঝে ভৈরবের সঙ্গীরা কিছু শস্য নিজেদের কাছে রেখে দেয়, ওই ভেবে যে এগুলো কান্তারা জঙ্গলের। তখনই বাংলা রাজ্যের সৈন্যরা তাদের ধরে ফেলে। তারা ছদ্মবেশী। অনেক মারামারি করেও ভৈরব ও তার সঙ্গীরা নিস্তার পায় না। তাদের ধরে বন্দি করে অনেক টর্চার করে এবং কুলশেখর মারতে যায়। তৎক্ষণাৎ রাজশেখর জানতে পারে এরা কান্তারা জঙ্গলের, তাই সে এসে কুলশেখরকে থামায় এবং তাদেরকে 100 স্বর্ণ মুদ্রায় বেচে দিতে বলে। কারাগারে বন্দি অবস্থায় প্রহরীর ছেলে ভৈরবদেরকে মারতে যাচ্ছিল এবং বলছিল কেউ যেন বের হতে না পারে। প্রহরীর ছেলে ছিল নেশাখোর। ওই সুযোগ লাগায় কান্তারাবাসী। তারা প্রহরীর ছেলেকে নেশা জাতীয় কিছু পাতা খেতে দেয়, যা খেয়ে প্রহরীর ছেলে ও তার সঙ্গীরা নেশায় পড়ে থাকে। তারা বেরামীকে বলে এই পাতাগুলো অনেক দামি, এগুলো দিয়ে অনেক বাণিজ্য করা সম্ভব এবং অনেক ধন সম্পত্তি লাভবান হওয়া সম্ভব। বেরামে ও তার সঙ্গীদের ছেড়ে দেয়। বেরামে তখন বাংলা বন্দরকে ভালো করে পরখ করে দেখে নেয় এবং সিদ্ধান্ত নেয় কান্তারার শস্য উৎপাদন করে বাংলা রাজ্যে বেচে লাভবান হবে এবং তারা যা চায় সবই পাওয়া সম্ভব। কান্তারায় ফিরে তারা উৎপাদন কাজে লেগে পড়ে এবং সকল দ্রব্য সামগ্রী বাংলা রাজ্যে নিয়ে বন্দরে বিক্রি করতে শুরু করে। তাদের এই ভালো সময় বেশি দিন গেল না। তাদের এই ব্যবসায়ের খবর কনকবতীর কাছে পৌঁছায়। তখন কনকবতী বেরামীকে উৎসাহ দেয় এবং বন্ধুত্বের হাত বাড়ায় এবং ব্যবসায় অনেক কিছু শিখায় এবং তারা কাছাকাছি চলে আসে। কনকবতীর মাধ্যমে ভৈরব অনেক কিছুই জানতে পারে ব্যবসায়ের সম্পর্কে।
কনকবতী ব্যারামের কাছাকাছি আসলে ব্যারামী তখন কনকবতীকে বলে, তুমি যদি আমার কাছে আসো তাহলে তোমাকে আমার সাথে যেতে হবে, যেটা আমি একদমই চাই না। তখন ব্যারামী সেখান থেকে চলে যায়। কান্তারা সঙ্গীদের এই বাণিজ্যের খবর কুলশেখরের কানে গেলে সে তার সৈন্যদের পাঠায় ব্যারামেদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য বন্দর থেকে। কিন্তু পরিণাম ঘটে ঠিক তার উল্টো। সৈন্যরা মার খেয়ে ফিরে আসে কুলশেখরের কাছে। কান্তারা লোকেরা শস্যের খোঁজে ও জড়িবুটির জন্য জঙ্গলের গভীর পর্যন্ত গেলে কার্পা সম্প্রদায়ের লোকেরা আক্রমণ করে। দুই দলের মধ্যে যুদ্ধ চলতে থাকে। ব্যারামীকে আক্রমণ করতে আসলে ওই ছোটবেলার বাঘটি এসে তাকে বাঁচায়। ব্যারামে তার লোকেরা বাংলা বন্দর দখল করে নেয়। এই খবর কুলশেখরের কানে পৌঁছালে সে কান্তারার লোকদের আক্রমণ করতে যেতে চায়। এতে রাজশেখর বাধা দেয় এবং বুঝায় কান্তারার লোকদের সাথে যুদ্ধে না যেতে, কারণ তার পরিণাম কী তা রাজশেখর খুব ভালো করেই জানে। সে ছোটবেলায় কান্তারায় প্রবেশ করে তার পিতাকে হারিয়েছে এবং দেখেছে কিভাবে তার সৈন্য ও তার পিতারা মারা গিয়েছে এবং সেইখান থেকে কিভাবে বেঁচে ফিরেছে। তাই সে কোনোভাবেই তার ছেলেকে ওই ভয়ঙ্কর দৈব শক্তির জঙ্গলে যেতে দিতে চায় না। কিন্তু কুলশেখর ছিল জেদি। সে তার বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় যাতে 2 দিন তার বাবা ঘুমিয়ে থাকলে সে ওই সুযোগে কান্তারায় যেয়ে কান্তারা দখল করবে। কুলশেখর তার সৈন্যদের নিয়ে কান্তারায় যেয়ে আগুন লাগিয়ে দেয়। ব্যারামের অনুপস্থিতিতে কুলশেখর কান্তারার মানুষদের মারতে থাকে। ব্যারামে কান্তারায় উপস্থিত হলে সে দেখতে পায় যে মা তাকে লালন পালন করে বড় করেছে তাকে কুলশেখর টেনে নিয়ে মেরে ফেলছে। তখনই ব্যারামের মধ্যে দৈব শক্তির প্রকট ঘটে। কুলশেখর ভাবে ব্যারামে হয়তো নাটক করছে, কিন্তু তখনই লক্ষ্য করে তার সকল সৈন্য মারা যাচ্ছে ব্যারামের হাতে। এটা দেখে ভয়ে পালাতে গেলে ব্যারামের হাতে কুলশেখর মারা যায়। তখনই দেখা যায় রাজশেখর 2 দিন পর জ্ঞান ফিরেছে। সে জানতে পারে তার ছেলে কান্তারায় যেয়ে নিহত হয়েছে। এতে রাজশেখর ওই লোকটিকে মেরে ফেলে যে কুলশেখরের কানে কান্তারা যাওয়ার পরামর্শ দিয়েছিল। এরই মাঝে রাজপুরোহিত শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার জন্য পানির নিচ থেকে উঠিয়ে দেখে শিবলিঙ্গর ফাটল ধরেছে। এটা দেখে ভীষণ ভয় পায় এবং রাজাকে জানায়। এতে রাজশেখর খুব চিন্তায় পড়ে যায়। সে কনকবতীকে নিয়ে সাধকের কাছে যায়। সে জানায়, তোমরা দেবতার জায়গায় গিয়ে তাণ্ডব করেছ, তাহলে দেবতা তোমাদের কাছে রুষ্ট হবে না কেন? অনেক ভাবনা চিন্তার মাঝে কনকবতী সিদ্ধান্ত নেয় সে নিজে যাবে কান্তারাবাসীর কাছে। এদিকে কান্তারাবাসী নিজেদের ঘরবাড়ি নতুন করে তৈরি করায় ব্যস্ত ছিল। তখন ব্যারামী লক্ষ্য করে কনকবতী তার সৈন্যদের নিয়ে এসেছে কান্তারায়। তখন ব্যারামী বলে, আমরা বাচ্চা এবং মেয়েদেরকে আঘাত করি না, তাদের গায়ে হাত তুলি না। তুমি সামনে এগুলে আঘাত করতে বাধ্য হব। কিন্তু কনকবতী তাদের সামনে মাথা নত করে হাত জোর করে নিজেদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং সে অনুরোধ করে জঙ্গলের দেবতাকে যেন বাংলা রাজ্যে প্রতিষ্ঠা করে। এতে করে শিব এবং পার্বতীর রূপ একসাথে থাকবে, শান্তি নেমে আসবে সম্পূর্ণ দেশে। তখন ব্যারামে রাজি না থাকলেও দেবতা অবতীর্ণ হয়ে জানায়, আমি সবার। তখন কান্তারার নেতা অনেক ভেবে কনকবতীর প্রস্তাবে রাজি হয় এবং ব্যারামে জঙ্গলের দেবতাকে নিয়ে নিজ হাতে রাজ্যে প্রতিষ্ঠা করে দেয়। দেবতার প্রতিষ্ঠা উপলক্ষে কনকবতী নিজ হাতে কান্তারাবাসীদের অনেক উপহার দেয়। নিজের সম্প্রদায়ের লোকদের খুশি দেখে ব্যারামীও খুশি হয়। রাজশেখর তখন বলে, আমার তোমার কাছে কিছু চাওয়ার ছিল। তখন ব্যারামী বুঝে গিয়ে রাজাকে বলে, সমস্যা নেই, বন্দর আমরা দখলে রাখব না, এটা শুধু আমাদের ব্যবসায়ের কাজে ব্যবহার করব, রাজত্বের জন্য নয়। কিন্তু তার পরিবর্তে আপনাকেও কিছু দিতে হবে। যাদেরকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছেন তাদেরকে মুক্তি দিতে হবে। রাজা মেনে নেয় প্রস্তাব এবং ব্যারামে তাদের নিয়ে
খুশি মনে কান্তারায় ফিরে যায়, কিন্তু কান্তারায় গিয়ে দেখতে পায় কান্তারায় শিশু ও বয়স্করা মারা যাচ্ছে। অন্যদিকে দেখা যায় রাজশেখর ঘুমের মধ্যে এক প্রাণীর শব্দে উঠে যায় এবং তাকে অনুসরণ করে পৌঁছে যায় রাজদরবারে। সেখানে অপেক্ষা করছিল তার জন্য এক বুড়ো তান্ত্রিক। সে রাজাকে বলে, রাজ্যের শান্তির কথা ভেবে কান্তারাবাসীদের সাথে এভাবে হাত মিলিয়ে নিলে চলবে, নাকি রাজত্বের উন্নতির জন্য তাদেরকে শেষ করে দেবে? এই সিদ্ধান্ত এখন শুধুই তোমার। তখনই রাজার ঘুম ভেঙে যায় এবং বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল এতক্ষণ। এই স্বপ্ন তাকে পুরোপুরি পাল্টে দেয়, অন্য এক রাজায় পরিণত করে ফেলে। অন্যদিকে দেখানো হয় বেরামিকে তার মা জঙ্গলের গভীরে নিয়ে যায় কিছু দেখানোর জন্য। সেখানে যে বেরামি দেখতে পায় কার্পা সম্প্রদায় কালো জাদু করছে আর কান্তারার লোকদের বেঁধে রেখেছে গাছের সঙ্গে। হঠাৎ বেরামির ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা একটা খারাপ স্বপ্ন ছিল, কিন্তু সে বুঝতে পারে এই স্বপ্নের পেছনে নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে। তারা হয়তো দেবতাকে পাঠিয়ে দিয়ে তাকে রুষ্ট করেছে অথবা ভুল করেছে। এর পেছনে ছিল আসলে কনকবতীর হাত। কারণ যেহেতু ছোটবেলায় কনকবতীকে সুস্থ করেছিল কার্পা সম্প্রদায়, তাই সে তাদেরকে আপন ভাবে, তাদের কথাতে চলে। বেরামিকে তার প্রেমে পড়ানো, কাছে টানা সবই ছিল পূর্ব পরিকল্পিত। এমনকি কুলশেখরকেও কান্তারাবাসীদের বিপক্ষে উস্কে দিয়ে তাকে হত্যা করানোর পেছনে ছিল কনকবতী। কান্তারাবাসী প্রস্তুতি নেয় যুদ্ধের জন্য কার্পা সম্প্রদায়ের বিপক্ষে এবং বাংলা রাজ্যের বিপক্ষে, কিন্তু তাদের সাথে বেরামি পেরে উঠছিল না। তাকে দুর্বল হতে দেখে বৃদ্ধ এক সাধু বেরামিকে তার জন্ম রহস্য খুঁজতে বলে, আর সাধু যায় রাজার সাথে যুদ্ধ করে রাজশেখরকে আটকাতে। বেরামি হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে পৌঁছে যায়। তখন বেরামি মনে পড়ে বৃদ্ধ লোকটি বলেছিল গঙ্গার জল তাকে পথ দেখাবে। তাই সে গঙ্গার জল অনুসরণ করে পৌঁছে যায় একটি গাছের কৌটুরে। সে দেখতে পায় জঙ্গলের আসল দেবতাকে। এরই মাঝে ভয়ঙ্কর আওয়াজ শুনে বেরামি ভয় পেয়ে যায় এবং দেখতে পায় বিশাল এক দৈত্য। সে কিছু বুঝে ওঠার আগে ওই দৈত্য তাকে আঘাত করে বসে। এভাবে তাদের মধ্যে লড়াই চলতে থাকে। বেরামি কিছুতে পেরে ওঠে না এবং এসে পৌঁছায় এক উঁচু পাহাড়ে। সে দেখে সেখানে এক জাগ্রত শিবলিঙ্গ স্থাপন করা ছিল। দৈত্য অ্যাটাক করতে আসলে বেরামি হঠাৎ এক ত্রিশূল হাতে উঠিয়ে নেয় ওইখান থেকে, এবং শিবলিঙ্গের সাপটি এসে বেরামির গলায় এমনভাবে পেঁচিয়ে থাকে যেন বেরামি নিজেই শিবের অংশ। এটা দেখে দৈত্য বুঝতে পারে বেরামি কোনো সাধারণ যুবক নয়। দৈত্য মাথা নত করে সরে যায় এবং বেরামি প্রকট হয় দৈবিক শক্তি নিয়ে যুদ্ধস্থানে এবং এক নিমিষেই রাজার সৈন্যদের শেষ করে ফেলে। এবং রাজশেখরকে মারতে গেলে কনকবতী সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে বেরামি বলে ওঠে, আমি নারীদের আঘাত করি না, কিন্তু সে পারে। ঠিক তখনই চামুণ্ডী এসে তাকে মেরে ফেলে। সবাই নিহত হওয়ার পরে বেরামিকে নিয়ে যাওয়া হয়। কান্তারাবাসীরা বেরামিকে নিয়ে চামুণ্ডী সাজায়। শিব ও চামুণ্ডী নৃত্য করতে করতে বেরামি এক গুহার সামনে পৌঁছায় এবং সেখানে সে অদৃশ্য হয়ে যায়। এভাবেই এই মুভিটির সমাপ্তি ঘটে। যদি আপনাদের আমার কোনো কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন।